টাইগার স্পিনার বল হাতে নামতে পারবেন না ইসিবি আয়োজিত কোনো টুর্নামেন্টে। হোম অফ ক্রিকেটেও চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর ঘিরে সাদামাটা আয়োজন। প্রদর্শনীর শেষ দিনে মিরপুরে অংশ নিলেন গুটি কয়েক বয়সভিত্তিক ক্রিকেটার, বিসিবি পরিচালক আর গণমাধ্যম কর্মী। টি-20-তে আমার যে বেসিক্যালি প্ল্যান থাকবে যে টিমকে হেল্প করার, যখন টিমের জন্য যেটা প্রয়োজন ওইটা করার, আর ইনশাআল্লাহ টুর্নামেন্ট সেরা হওয়ার একটা চেষ্টা থাকবে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়ায় রোমাঞ্চিত রিপন মণ্ডল। ওয়েস্ট ইন্ডিজে টি-20 সিরিজে অভিষেকের স্বপ্ন ইয়াং পেসারের। টানা দ্বিতীয়বার সাফের শিরোপা জেতায় র্যাঙ্কিংয়েও উন্নতি হলো বাংলাদেশ নারী ফুটবল দলের। 7 ধাপ এগিয়ে 132-এ সাবিনা ঋতুপর্ণারা। বোলিং অ্যাকশন পরীক্ষায় উতরাতে না পারায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আয়োজিত সব ধরনের ক্রিকেটে বোলিং করা থেকে নিষিদ্ধ হলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বার্মিংহামে দেয়া স্বাধীন বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেল করায় 10 ডিসেম্বর থেকে ইসিবি আয়োজিত টুর্নামেন্টে বোলিং নিষিদ্ধ হলো তার। এদিকে ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার হলেন লঙ্কা টি10 লিগে সাকিব আল হাসানের দল গল মার্ভেলসের মালিক প্রেম কুমার। ঘোর অমানিসায় সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ার। দুঃসময় কিছুতেই পিছু ছাড়ছে না টাইগার অলরাউন্ডারকে। রাজনৈতিক পট পরিবর্তনের পর মামলা মাথায় নিয়ে দেশে ফিরতে পারছেন না। খেলে বেড়াচ্ছেন ফ্র্যাঞ্চাইজি লিগে, সেখানেও নেই স্বস্তিতে। তার মাঝে ইংল্যান্ড থেকে বড় দুঃসংবাদ পেলেন সাকিব আল হাসান। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড অবৈধ ঘোষণা করেছে টাইগার অলরাউন্ডারের বোলিং অ্যাকশন পরীক্ষা বেঁধে দেয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এ মাসের শুরুতে ইংল্যান্ডের বার্মিংহামে লাফবরো ইউনিভার্সিটি মেডিকেল বিভাগে নিজের বোলিং অ্যাকশন পরীক্ষা দেন সাকিব। বিশেষজ্ঞদের সামনে সেই পরীক্ষায় 4 ওভার বল করতে হয় সাকিবকে, যেখানে তার হাত 15 ডিগ্রির বেশি বাঁকা হয়েছে, যে কারণে বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করেন পরীক্ষকরা। এই ফলাফল পাওয়ার পর 10 ডিসেম্বর থেকে ইসিবি আয়োজিত সব ধরনের টুর্নামেন্টে বোলিং নিষেধাজ্ঞায় পড়লেন টাইগার অলরাউন্ডার। স্বাধীন বোলিং অ্যাকশন পরীক্ষা হওয়ায় অন্যান্য টুর্নামেন্টে খেলতে বাধা নেই সাকিবের। সাদামাটা আয়োজনে শেষ হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ ট্যুর। শেষ দিনে মিরপুরের হোম অফ ক্রিকেটে হয়েছে প্রদর্শনী, কিন্তু ক্রিকেটার এবং বিসিবি কর্তারা না থাকায় অনেকটা অবহেলায় মিডিয়া প্লাজায় রাখা হয়েছিল ট্রফিটি। এ সময় নিজেদের কাজের ফাঁকে ফ্রেমবন্দি হয়েছেন ক্রীড়া সাংবাদিক এবং চিত্র সাংবাদিকরা। পরে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জয়ী দলের ওপেনার কালাম সিদ্দিকীকে এনে ক্রিকেটারদের অভাব পূরণ করেন ক্রিকেট বোর্ড। শেষ দিকে ট্রফির সঙ্গে ছবি তুলতে আসেন বিসিবি পরিচালক ইফতেখার মিটু। এক ফ্রেমে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ ট্যুরের গল্প। প্রথম দিন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে পর্যটক এবং স্থানীয়দের জন্য উন্মুক্ত প্রদর্শনী হয় ট্রফিটির। ছিল নানা আয়োজন। পরদিন রাজধানীর এক শপিং মলেও ছিল মানুষের ভিড়। ট্রফির সঙ্গে ছবি তুলতে, ভিডিও করতে মানুষের আগ্রহ ছিল অপরিসীম। কিন্তু শেষ দিনে যাদের জন্য এই ট্রফি, সেই ক্রিকেটারদের আতুর ঘরে নেই কোনো উত্তাপ। অনাদর আর অবহেলায় পড়ে আছে শেরে বাংলার মিডিয়া প্লাজায়। ক্রিকেটাররা উইন্ডিজ আর সিলেটে থাকায় ছিল না কারো উপস্থিতি। মিরপুরে শেষ দিনের আনুষ্ঠানিকতা শুরুর কথা ছিল সকাল 11টায়, কিন্তু 12টা পর্যন্ত কোনো খবরই ছিল না চ্যাম্পিয়ন্স ট্রফি টিমের। পরে যাও আসলো সেটা শুরুতেই নিয়ে যাওয়া হলো মূল মাঠে। সেখানে আইসিসির তরফ থেকে হলো বিশেষ ফটোশুট, তবে সেখানে ছিল না গণমাধ্যমের প্রবেশাধিকার। শেষ পর্যন্ত 12:30 নাগাদ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আসা হয় শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া প্লাজায়, যেখানে আগে থেকেই করা ছিল প্রদর্শনীর আয়োজন। পরে সেখানেই শুরুর 2 মিনিট নিজেদের জন্য ফটোশুট করে আইসিসি প্রতিনিধি দল। তাদের কাজ শেষ হওয়ার পর উন্মুক্ত করে দেয়া হয় সাংবাদিকদের জন্য। সে সময় কাজের ফাঁকে ফাঁকে ছবি তোলেন মিডিয়া কর্মীরা। অনেকেই সঙ্গে নিয়ে এসেছিলেন পরিবারের সদস্যদেরও। পরে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জয়ী দলের সদস্য কালাম সিদ্দিকী এলিনকে নিয়ে এসে ক্রিকেটারদের অভাব পূরণ করে ক্রিকেট বোর্ড। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার আগে ট্রফির সঙ্গে ছবিও তোলেন এলিন। মাত্র 2 দিন আগে আমরা এসেছি, তো সবাই সবার বাসায় একটু রেস্ট দিয়েছে, তো সবাই রেস্টে গেছে। আর অনেকে আমাদের প্লেয়ার বিভিন্ন খেলাতে আছে, যেমন এনসিএল এ আছে,
তো এর জন্য আসতে পারিনি, একমাত্র আমি ঢাকায় ছিলাম দেখে আসতে পারছি। এরকম একটা বড় ট্রফির সাথে ছবি তুলে ভালো লাগছে, আশা করি সামনে আমরা এটার জন্য লড়তে পারবো। পরে আনুষ্ঠানিকতার শেষ দিকে ট্রফি ট্যুর কার্যক্রম দেখতে আসেন বিসিবির 2 পরিচালক ইফতেখার মিঠু এবং নাজমুল আবেদিন ফাহিম। আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ট্রফির সঙ্গে ছবি তুললেও আগ্রহ দেখাননি ফাহিম। 1.5 ঘন্টা মিডিয়া প্লাজায় রাখবার পর ট্রফিটিকে নিয়ে যাওয়া হয় ক্রিকেট বোর্ডের অভ্যন্তরে। সেখানে ঢাকার ঐতিহ্যবাহী বাহন রিকশার সঙ্গে আরও 1 দফা ফটোশুট করেন আইসিসির চিত্রগ্রাহকরা। বাংলাদেশ পর্ব শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির পরের গন্তব্য এবার সাউথ আফ্রিকা। মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়ার রোমাঞ্চ ছাপিয়ে সুদূরে দৃষ্টি টাইগার সিমার রিপন মণ্ডলের। হতে চান সাম্প্রতিক সময়ে চলমান পেস বিপ্লবের অংশ। প্রতিপক্ষ আর নামের ভারিকিতে ভীত নন রিপন। সুযোগ পেলে সুইং আর বাউন্সে কাবু করতে চান ক্যারিবিয়ান ক্রিকেটারদের। এদিকে 2025 টি-20 বিশ্বকাপকে সামনে রেখে সিম ইউনিটে আরও তরুণদের বাজিয়ে দেখার পরামর্শ পেস বোলিং কোচ মাহবুব আলী জাকির। ছবিটা সপ্তাহখানেকের পুরনো, তখনও হয়তো রিপন মণ্ডলকে নিয়ে এত আলোচনা ছিল না চারিদিকে। তখনও রিপনের গায়ে স্রেফ ঘরোয়া ক্রিকেটারের তকমা। সেই রিপন এখন জাতীয় দলের ক্রিকেটার। বয়সভিত্তিক কিংবা ঘরোয়া লিগে রিপন মণ্ডল ছুটছেন তার আপন গতিতে। 135-এর আশেপাশে পেস, কিন্তু এক জায়গায় বল করে যাওয়ার অসাধারণ দক্ষতা, যা তাকে করেছে অনন্য সাধারণ। এর আগে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলার অভিজ্ঞতা আছে রিপনের। তাসকিন হাসান, তানজিম সাকিবদের সঙ্গে পাল্লা দিয়ে একাদশে কয় ম্যাচে তার সুযোগ মিলবে তা তর্ক সাপেক্ষ। তবে প্রায় 6 ফিট উচ্চতার এই দীর্ঘকায় পেসার নিজেকে রাখছেন প্রস্তুত। কিন্তু শুধু ক্যারিবিয়ান সিরিজই নয়, রিপন মণ্ডলের আত্মবিশ্বাস মুগ্ধ করবে আপনাকে। হতে চান টাইগারদের পেস বিপ্লবের অংশ, শাসন করতে চান বিশ্ব ক্রিকেট। টি-20-তে আমার যে বেসিক্যালি প্ল্যান থাকবে যে টিমকে হেল্প করার, যখন টিমের জন্য যেটা প্রয়োজন ওইটা করার। আমি যখন বোলিং করি অপোজিশন কে আছে ওইটা নিয়ে ভাবলে তো আমি ভালো বল করতে পারবো না। আমার কাজ হচ্ছে বোলিং করা, আমি আমার জায়গাটা দেখি, অপোনেন্ট ব্যাটসম্যান কে আছে ওইটা আমি দেখি না। টি-20কে বলা হয় তরুণদের খেলা, তা মেনে নিয়ে বিশ্বের প্রায় অধিকাংশ দল অন্তত এই ফরম্যাটে আস্থা রাখছে তাদের উপরই। 14 মাস পর ভারতের মাটিতে বসবে টি-20 বিশ্বকাপের পরবর্তী আসর। ইনজুরির শঙ্কা থাকা তাসকিন মুস্তাফিজরা সেই টুর্নামেন্টে কতটুকু ফিট থাকবেন আর কতটুকু নিজেদের উজাড় করে দিতে পারবেন তাও বড় প্রশ্ন। তাই তো রিপনদের নিয়ে পরিকল্পনা সাজানোর তাগিদ এখন থেকেই। স্কিলফুল হচ্ছে, তারা নিজের শরীরের দিকে যত্ন নিচ্ছে, ফিটনেস লেভেল অনেক হাই করতেছে, 140 বল করতেছে, ট্রিমেন্ডাস সুইং আছে, বলের ক্যারেক্টার চেঞ্জ করতেছে। সো এটা একটা বাংলাদেশ ক্রিকেটের জন্য তো অনেক ভালো দিক না? আমাদের অনেকটা পাইপলাইনে ভালো বোলার আছে, ব্যাকআপ পাইপলাইনে অনেক বোলার আছে। সো গ্রুমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। গ্রুমিং অ্যান্ড সেম দ্য টাইম দ্য ন্যাশনাল টিম যারা খেলতেছে, ইউ হ্যাভ টু মেনটেন দোজ বোলার্স। 16 ডিসেম্বর থেকে শুরু বাংলাদেশ উইন্ডিজ 3 ম্যাচের টি-20 সিরিজ। হিসেব বলছে যেখানে অন্তত একটা ম্যাচের সুযোগ মিলছে রিপনের, তাই তো সামর্থ্যের প্রমাণ করতে হবে সুযোগ পেলেই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে দিয়ে শেষ হলো টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মাঠের প্রস্তুতি। ক্লিন সুইপের লজ্জাকে পাশ কাটিয়ে এই সিরিজ দিয়ে ধারণা পাওয়া গেল কেমন হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্কোয়াড, যেখানে নিজেদের জায়গা মোটামুটি নিশ্চিত করেছেন সৌম্য, তানজিদ, জাকের আলী অনিকরা। আবার পাওয়ার সুযোগ হেলায় হারিয়েছেন আফিফ হোসেন ধ্রুব। বোলিংয়ে নিজেদের প্রমাণে ব্যর্থ হয়েছেন শরীফুল হাসানরা। 1 দশক পর ক্যারিবিয়ানদের বিপক্ষে হোয়াইট ওয়াশের ক্ষত। ক্লিন সুইপের লজ্জা তো আছেই, তবে শুধু মাঠের নাজুক পারফরমেন্সই নয়, ভিন্ন এক কারণে এই সিরিজ ছিল আলোচনায়। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ প্রস্তুতি বলে কথা। আলোচনায় ছিল একাধিক সিনিয়র ক্রিকেটের ইনজুরিতে পাওয়া সুযোগগুলো কতটুকু কাজে লাগাতে পারেন অন্যরা। তবে সেখানে পুরোপুরি সফল মিডল অর্ডার ব্যাটসম্যান জাকের আলী অনিক। 3 ম্যাচে শুধু 113 রানই নয়, প্রশংসা কুড়িয়েছে তার ব্যাটিং অ্যাপ্রোচ। প্রায় 107 স্ট্রাইক রেটে প্রমাণ করেছেন সামর্থ্যের, পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারে প্রথম 50ও। গোটা সিরিজেই 4-এ ব্যাট করেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথম ওয়ানডেতে তার স্লো ব্যাটিং নিয়ে হয়েছিল সমালোচনা, তবে পুষিয়ে দিয়েছেন শেষ ম্যাচে। প্রায় 85 স্ট্রাইক রেট আর 51 গড়ে করেছেন 152 রান, 250, 13টা 4 আর 4টা ছক্কা। ওপেনিংয়ে সৌম্য সরকার আর তানজিদ তামিম দুজনেই রানের দেখা পেয়েছেন। 3 ম্যাচে সৌম্য 94 আর তানজিদ করেছেন 106। দুজনারই আছে একটা করে 50, তবে 108 স্ট্রাইক রেটে সবাইকে ছাড়িয়ে তানজিদ। বলাই যায় চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড়ে দুজনেই নিজেদের জায়গা পোক্ত করেছেন।
তবে একজন পারেননি, আফিফ হোসেন ধ্রুব। ক্যাপ্টেনের ফ্রি ব্যাটিং লাইসেন্স পেয়েও ওয়ার্নার পার্কের মোড়া উইকেটও ব্যর্থ হয়েছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। 3 ম্যাচে রান করেছেন মোটে 67। মাহমুদুল্লাহ রিয়াদ টাইগারদের বুড়ো ঘোড়া। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে যিনি বিদায় বলবেন আন্তর্জাতিক ক্রিকেটকে, সেই রিয়াদ এই সিরিজের টাইগারদের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক। 3 ম্যাচে 3টা 50, দুটোতেই আনবিটেন। প্রমাণ করেছেন এখনো কেন তিনি অটো চয়েস। তবে ব্যাটসম্যানদের সফলতায় বোলারদের পারফরমেন্স ছিল ম্লান। তাই তো শেষ ম্যাচে 321 রান করেও তার ডিফেন্ড করা যায়নি। এক ম্যাচে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি শরীফুল হাসান, ছিলেন ব্যয়বহুল। তবে প্রথম 2 ম্যাচে নাহিদ রানা যথারীতি দুর্দান্ত। সব মিলিয়ে ব্যাটিংয়ে স্বস্তি থাকলেও এই সিরিজে বোলিং নিয়ে একটা দুশ্চিন্তা রয়েই গেল লিপু হান্নান রাজ্জাকের নির্বাচক প্যানেলের। মাহবুব রিমন, সময় সংবাদ। এবারে ফুটবল। টানা দ্বিতীয়বারের মতো সাফের শিরোপা জিতে সুখবর পেল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ফিফার র্যাঙ্কিংয়ে 7 ধাপ এগিয়ে 132-এ অবস্থান জয়িতাদের। 2022-এ ইতিহাস গড়ে সাফের শিরোপা জয়ের পর বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের তকমা ধরে রাখা। শিরোপা জিতে দেশে ফিরে 9 মাস পর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে বাংলাদেশ। নেপালের বিপক্ষে 2 ম্যাচের সিরিজ খেলে লাল সবুজ। এরপর সিঙ্গাপুর, চাইনিজ তাইপে ও ভুটানের বিপক্ষে ম্যাচ খেলে সাবিনা সানজিদারা। এবার দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে র্যাঙ্কিংয়ের উন্নতি করল বাংলাদেশ। পারফরমেন্সের ভিত্তিতে এবার র্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সেখানেই 7 ধাপ এগিয়েছে লাল সবুজের নারীরা। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ সামনে রেখে রবম্যান পাওয়েলকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন কেসি কার্টি, সেই পুরস্কার পেলেন তিনি। প্রথমবারের মতো টি-20 দলে তাকে সুযোগ দিয়েছে নির্বাচকরা। কার্টিকে নিয়ে আশাবাদী কোচ ড্যারেন সামি। ফিট হওয়ায় দলে সুযোগ পেয়েছেন জনসন চার্লস, তবে বিগ বেশে খেলার কারণে নেই সেই হোপ ও রাদারফোর্ড। এছাড়াও দলে আছেন জাস্টিন গ্রেভস, আলজারি জোসেফ, এভিন লুইস, ওবেদ ম্যাকয়ের মতো তারকারা। হঠাৎই পাকিস্তান ক্রিকেট দলের চাকরি ছাড়লেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি জেসন গিলেস্পি। বোর্ডের উপর ক্ষোভ থেকেই এমন সিদ্ধান্ত তার। এদিকে গিলেস্পির চাকরি ছাড়ার পরই অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি। সাউথ আফ্রিকার বিপক্ষে আগামী 26 ডিসেম্বর প্রথম টেস্ট দিয়ে পাক ক্রিকেটে নতুন যাত্রা শুরু করবেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ড যেন এক নাট্যমঞ্চ, যেখানে প্রতিদিনই ঘটে কোনো না কোনো বিতর্কিত ঘটনা, আর সে ঘটনায় খবরের শিরোনাম হয় পিসিবি। কখনো কোচের সঙ্গে দ্বন্দ্ব, কখনো বোর্ড কর্তাদের গড়িমসি, কখনো আবার ক্রিকেটারদের সঙ্গে দ্বন্দ্ব বাঁধিয়ে বসেন বোর্ড কর্তারা। এবার নতুন এক ঘটনায় খবরের শিরোনামে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আগামী 26 ডিসেম্বর সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে পাকিস্তান। 2 টেস্টের জন্য দেশ ছাড়ার কয়েক ঘন্টা আগে হঠাৎই এক দুঃসংবাদ পেল মেন ইন গ্রিন। গেল বেশ কিছুদিন ধরে যে কোচের অধীনে সাফল্য পেয়েছে পাকিস্তান দল, তিনি এবার সরে দাঁড়ালেন নিজের পদ থেকে। গুঞ্জনকে সত্যি করে এবার পাকিস্তান দলের কোচের দায়িত্ব ছাড়লেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি জেসন গিলেস্পি। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল গিলেস্পির চাকরি ছাড়ার। এবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি বোর্ডকে জানিয়ে দিয়েছেন তিনি। এমন খবর প্রকাশ করে ক্রিকেট ভিত্তিক বেশ কিছু গণমাধ্যম। এরপর বোর্ডের পক্ষ থেকে দেয়া বিবৃতিতেও বিষয়টি পরিষ্কার হয়। মূলত বেশ কিছু সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে বনিবনা না হয় গিলেস্পির এমন পদক্ষেপ বলে খবর গণমাধ্যমে। সহকারী কোচ নিলসনের সঙ্গে পিসিবি চুক্তির মেয়াদ না বাড়ানোয় অসন্তুষ্ট ছিলেন বাবর রিজওয়ানদের কোচ। সহকারী কোচের সঙ্গে গিলেস্পির বোঝাপড়াটা ছিল দারুণ। এরপর থেকেই এই অস্ট্রেলিয়ানের চাকরি ছাড়ার গুঞ্জন আরো জোরালো হয়। এছাড়াও বেশ কিছুদিন ধরে পিসিবির সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছিল গিলেস্পির। নির্বাচক প্যানেল থেকে তাকে বাদ দেওয়ার পর সাদা বলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়। দলকে সাফল্য এনে দিলেও সে পদে বেশি দিন রাখা হয়নি তাকে। গিলেস্পি তার প্রথম অ্যাসাইনমেন্টে বাংলাদেশের কাছে 2-0 ব্যবধানে হারলেও ইংল্যান্ডের বিপক্ষে 2-1 ব্যবধানে জয় পায়। যদিও জেসন গিলেস্পির চাকরি ছাড়ার পরই লাল বলের দায়িত্ব দেওয়া হয় পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার আকিব জাভেদকে। শুধু টেস্টেই নয়, সাদা বলের ক্রিকেটেও অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব সামলাবেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দায়িত্ব নেওয়ার পরই আগামী 26 ডিসেম্বর সাউথ আফ্রিকার সঙ্গে প্রথম টেস্ট দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবেন আকিব জাভেদ। কেপটাউনে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে আগামী 3রা জানুয়ারি। সাউথ আফ্রিকার বিপক্ষে দলকে জিতিয়ে নিজের প্রথম অ্যাসাইনমেন্টে সফলতার লক্ষ্য আকিব জাভেদের। তাজিন খন্দকার, সময় সংবাদ। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজিত হলো প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট। মোহাম্মদী ইয়ুথ ক্লাব আয়োজিত টুর্নামেন্টে অংশ নেয় 4টি দল।
ফাইনালে 21 বাংলাকে 6 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বাধীন বাংলা দল। একদিনের প্রীতি টুর্নামেন্ট শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদী ইয়ুথ ক্লাব ও আবাসিক কল্যাণ সমিতির কর্মকর্তারা। জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন বিএসপি এর জার্নালিস্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠান। 2023 সালের বিএসপি জার্নালিস্ট অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছেন সকালসন্ধ্যা.com এর রাহেনুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির। 8 ক্যাটাগরিতে মোট 24 জন সাংবাদিকদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।